প্রিয় দর্শক, UsaNewsOnline.com নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলেন আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 697 উপর। এই পরবর্তীতে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL এর ফাউন্ডার প্রেসিডেন্ট, বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের নিউ ইয়র্ক স্টেটের ডাইরেক্টর, প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন নেতা, মুদারের নেতা মিসবাহ উদ্দিন, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী। আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ শাকাউত হোসেন সেলিম। আমি আসলে আমাদের নিউ ইয়র্ক জনসমাজের খুবই পরিচিত দুই ব্যক্তির সাথে আজকে উপস্থিত। আমি তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমাদের যারা শ্রোতা দর্শক যারা দেখছেন, যারা দেখবেন, আমরা যে খুব সবসময় খুব শান্ত কথা বলতে পারবো এর কোনো নিশ্চয়তা না দিও আগাম শুভেচ্ছা সবাইকে। অবশ্যই সুন্দর কথা বলছেন। পল ভাই বলেন কিছু। আমরা যাবো আপনাদের কাছে। আমি আমাদের যে বিষয় নিয়ে কথা বলবো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণের পর এবং দায়িত্ব গ্রহণের আগে অনেক নাটকীয়তা, অনেক আশঙ্কার মধ্যে দিয়ে এখনো তিনি অনেক নির্বাহী আদেশের জারির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম কি সেই বিষয় নিয়ে আমরা জানবো। প্রথমে এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করবো। আজকের এই আলোচনায় আমাদের বিজ্ঞ অতিথিরা বিষয় নিয়ে কথা বলবেন। আমাদের দুইজন অতিথি, একজন ডেমোক্রেটের লিডার মিসবাহ উদ্দিন, আরেকজন রিপাবলিকান লিডার নাসির আর সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। আপনি শুরু করবেন যে আসলে এই যে আমরা নতুন প্রেসিডেন্টকে দেখছি 20 তারিখ থেকে দায়িত্ব গ্রহণের পর এই পর্যন্ত দেখা উল্লেখযোগ্য বিষয়গুলো একটু আলোকপাত করে তারপরে আমাদের দুই নেতা কথা বলবেন। ধন্যবাদ শাকাউত হোসেন সালেম। আজকে আমি দুইজন লোক যে উপস্থিত, আমি তাদের পছন্দ করার কারণ কি, যে তারা খুব স্পষ্ট করে নিজের কথাগুলো বলেন। আমাদের রাজনীতি বোঝার জন্য, আমাদের যে জনসমাজ, আমাদের যে দুই পক্ষের যে কথাগুলো শোনার জন্য এই সমস্ত বক্তব্য খুবই জরুরি। আমরা যে কাউকে সমর্থন করতে পারি, বিরোধিতা করতে পারি, কিন্তু আমরা এই ইনফরমেশন গুলা যখন তাদের মাধ্যমে পাই, এটাই আমাদের জনসমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি বলি, আমি নিশ্চয়ই পরে আবার বলার সুযোগ পাবো। উল্লেখযোগ্য কাজ কি? উল্লেখযোগ্য কাজ হচ্ছে রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করা এখন পর্যন্ত। তারপরে আমাদের গ্রেট প্রেসিডেন্ট জো বাইডেন উনি বেসমেন্ট থেকে বেরিয়ে জনসমাজে এসেছেন। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। একটা স্বস্তি বিরাজ করছে যারা অভিবাসী বা অভিবাসন আইন মানেন না, তাদের জন্য একটা স্বস্তি বিরাজ করছে। তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। যারা পুলিশের ডিফান্ডিং নিয়ে কথা বলেন বা এইসব নাগরিক আন্দোলনের যে পর্যায়টা নাগরিকদের জন্য অসহিষ্ণু হয়ে ওঠে, তাদেরকে সমর্থন দেন, আর তারা একটা স্বস্তিতে আছেন। তারাও এখনো কিছু পান নাই। তো এই স্বস্তিটা রাজনৈতিক পরিণতি কি হবে নিশ্চয়ই আজকে শুনবো আমরা দুই পক্ষের কাছ থেকে, এবং আমি তারপরে যদি কোনো কিছু যুক্ত করতে হয়, তবে স্বস্তির দিক থেকে এইগুলো এখনো আমরা কিছু পাই নাই। এখনো আমার $1400 আসে নাই। এখনো আমরা না পাওয়ার, এখনো প্রত্যাশা, স্বস্তি এবং স্বস্তি পাওয়ার গ্রুপগুলো সম্বন্ধে আমি একটা আলোকপাত করলাম। আমরা নিশ্চয়ই আরো কথা বলার সুযোগ পাবো। ধন্যবাদ শাকাউত হোসেন সেলিম। জি মিজু ভাই, উল্লেখযোগ্য বিষয়গুলো যদি আপনি বলেন 20 তারিখ থেকে আজ পর্যন্ত। না, I think আমাদের ইব্রাহিম ভাই, nice to see you, of course. Ibrahim, I think we are the first time, প্রথমবারের মতো আমি আর আপনি একত্রে এই ধরনের একটা অনুষ্ঠানে এসেছি। ফল ভাইয়ের সাথে আমার আগেও বসার সৌভাগ্য হয়েছে। উনি আমাদের সবার মুরব্বী, উনাকে আমি অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি উনাকে আমাদের জামাইকার মেয়র বলে থাকি, অন্যরাও বলে অবশ্য, কিন্তু আমি একেবারে টু দি পয়েন্ট, অলওয়েজ ট্রুথফুল টু ইট। আই থিঙ্ক খোকন ভাই টাচ করেছেন এ পর্যন্ত 41টি এক্সিকিউটিভ অর্ডার। এর ভিতরে অবশ্য কিছু এক্সিকিউটিভ অ্যাকশন এবং কিছু
এক্সিকিউটিভ অর্ডার। তো এর ভিতরে 17টা ছিল ট্রাম্পের যেসব কথাবার্তাগুলি, যেসব এক্সিকিউটিভ অর্ডার একটা বিপরীত প্রক্রিয়া সৃষ্টি করেছিল, সেগুলিকে আবার অরিজিনালিটিতে ফিরে নেওয়ার জন্য। তো আসলে ট্রাম্পও এই সময়ের ভিতরে মানে 41 দিনের ভিতরে আই থিঙ্ক হি ডিড 24 genuine executive order. So did Biden. Biden 41 minus 17 just to uproot Trump one. Other than 17 is 24. So both of them did in fact 24, but because Biden has to change some of Trump's executive order, that is why 17 more, and which is extremely high in compared to previously Obama and then before George Bush. There is no doubt. Now, what he has done, I think সেটাও আমাদের ইব্রাহিম ভাই, আমি জানি না ইব্রাহিম ভাই আর খোকন ভাই কিভাবে বলে, দুইটাই বলবো আমি টাইম টু টাইম। ইব্রাহিম ভাই আসলে যেটা বলছিলেন মানুষের ভিতরে, এটা যে শুধুমাত্র অভিবাসীদের মধ্যে, বিশেষ করে ইমিগ্রেন্ট যারা আনডকুমেন্টেড তাদের ভিতরে তা না, পুরা জাতির, পুরা নেশনের আমি বলবো যে কিছুটা শান্তি স্বস্তির নিঃশ্বাস লোকেরা ফেলছে। আচ্ছা, তো এর ভিতরে তো আমরা দেখতেছি 74 million voted for him, still 70 million loves him, even as of day before yesterday, which is Sunday, when he spoke at the the Republican Congress, whatever you call it. We saw what he said and how he was received by them. এই পরিপ্রেক্ষিতে গত 41 দিনের সবচেয়ে মজার যেটা ব্যাপার, আসলে এগুলি প্রশংসার দাবি রাখে। যেমন ধরেন controlling the coronavirus, where we were with the Trump, his starting from December, I think it was December 14 when it started. In 37 days, Trump did 16.5 million shots of the vaccine. On the other hand, in 41 days, as of yesterday, Biden did 59.5 million shots. And Biden, in fact, when he said that in 100 days, 100 million shot. Now he's doing 1.8 million shots per day. If it continues at the same rate, I think it will go higher because now Johnson came out. So that way it will be higher. Even if it remains what he's doing per day, 1.8, 1.9 million, it will be not only 100 days, 100 million, it will be nearly or over 160 million in 100 days. So that means he's very serious about it. And we have seen every day they have, per week they have 4 news conference by the experts of this in this line, and all those satellite that you see, including one in your college. Everybody is calling me from our community now that they are having the shots. So I think this is one thing he did the best. And then of course getting back into NATO, into Paris Climate Accord, and also United Nations getting back into it, I think is a plus. It is something that is very important. America-led world. Why? Because America is the host everywhere. Paul Bhai, I think he's from my university, which is the Dhaka University. Ibrahim Bhai, I don't know, you are from Dhaka University too? I'm from Dhaka and Chittagong both. So MashaAllah, so you are even double. So in my university life, we'll go to Melbourne canteen and 20 of them will be behind me, and I will buy the order the tea and I'll pay for it. Same thing when we come to NX building, I did the same thing. I was the before Manna Akhtar became BP, I became the BP of my department, which is the mathematics department. Then ISRT, Institute of Statistical Research, both of those places, we did the election before Dhaka University did Dakshu election. So I think what I'm saying to you, a leader always leads, irrespective of whether you are spending your pocket money. Even today, of course, আপনাদের সাথে আমার সে সৌভাগ্য হয় না বসার, কিন্তু কোথায় যদি বসি আসলে মূলত ইচ্ছা হবে এই যে আমি যদি পে করতে পারতাম। তো এই ব্যাপারগুলো আমেরিকাকে ট্রাম্প যেভাবে হ্যান্ডেল করছেন, যেভাবে সব উইথড্র করছেন, because he want to save the money, and that is not a good idea for a leader. That is how we lead. And in fact, if you look into that policy,
did not help much the way it happened. So now let me give you one more item. So then we said what Biden did 41 days. I think at least border that you see building that wall has stopped in a sense. Trump did not build new wall. What he did, he repaired some of them that was originally completed during second Bush plus Obama's time. So this is first. Then Dhaka, the immigration issue now is in the forefront. Now, immigration issue, when we talk about it, we are not talking about people, those who are committed crime, those who are raping, those who are doing this. And of course, in 11 million, even 5% are like that, it will be 55,000 people. We are not talking about those 55,000 people. We are talking about the 11 million people, those who are living a peaceful life in this country for years after years. I think Paul Bhai knows it more than I do. He even, both of us spoke about a guy who's here in this country for many years. And I think there is over 50,000 Bangladeshis in New York State alone without document. The time has come that they get something. So I think Biden has the policy for 8 years, and they will be looking into their history, looking into their taxes, looking their contribution in this country. I think this is a good thing to happen, and it will happen. But of course, in America, nothing happens without the House, without the Congress. We know how difficult it is, but at least the proposals are there. And then, of course, I think intergovernmental, the $1.9 trillion that has been proposed. What it is, I'll just conclude, then we'll go to Paul Bhai. $1.9 trillion, I think it has been passed. You know that it is now in the Senate. Senate, I think they have very difficulty with the Republican, because the notion of not to support is the notion not to help. And that help is not for us, you, me. It is for everybody, Republican, Democrat, everywhere. So what happened? It has $1,400 to every taxi driver, every street vendor who does not have an income last 1 year. And then let me tell you, Ibrahim, you are in the media. Media, those people, those we have a 2022 news media, we have 4 or 5 television, you guys are running. I think you guys are going through a difficult situation because people are not giving that much ad. People are not buying those papers. These are free. These are left in the mosque. Not many people go in the mosque. So nobody, everybody needs help. That is all I'm saying, especially in our Bangladesh community, in the South Asian community, in the immigrant population. So this is the first part. But it has, as I mentioned, so then rental assistance, it has $50 billion. Now, of that 50 billion, 25 came from Trump's one, which has not been distributed, and 25 billion will come from here. Then it has utility bills, electric bill. You have heard that in the Texas, as soon as that storm happened, their electric bill went skyrocketing, and everywhere people cannot pay because their income is not there. So 10 billion is for child care. Less than 6-year child, parents with less than 6-year child will get $3,600 credit per child. And then those who are 6 to 17 will get $3,000 per child credit. A small business will get loans. A small business means mom and pop store, that we are the one. People don't know this. This is very important. 64% of American economy depends on this mom and pop store that you see on Hillside, you see on Jamaica, you see on Jackson Heights, you see in Morris, in Parkchester, you see in Charles McDonald, you see in Ozone Park. These are our people, or similar to us. So I think that 50 billion will help. And then aid to the local government, which is very important. New York City has 8.6 million people lives. It has over 400,000 people works for the city. It planned to lay off 22 million people. 22,000 employees. I was part of it. We saved them for the time being. Now, good thing is that Biden is sending $300 billion to these
city, state, and municipalities. This is the very good thing. Then our transit system, when you take a subway to go here and there, you see it is getting down because it is 150 years old. It is nobody is repairing the way it should be repaired. So they are getting around $20 billion. K through 12 will get around $252 billion in order to make schools air conditioned, lunchroom air conditioned, everything, all the access into the school, very, very conducive, very good, very health conscious situation. So you will see a lot of development in those schools. And that for health, $20 billion, testing and tracing is $50 billion. And he proposed in this $1.9 trillion to hire 100,000 public health workers. These will be unionized members. Now, this is how Clinton, when he gave 100,000 police officers across this country, and crime has come down multiple percentage after that. So what we are saying that in his 41 days, he has done more for the population, for the general public than Trump did in 4 years. Thank you very much. অনেক ধন্যবাদ মিজবা ভাই। পল ভাই। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ আমার সঙ্গে যারা আলোচকবৃন্দ আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার গ্রেট লিডার মিসবাহ, এবং আমার সাংবাদিক ভাই ইব্রাহিম ভাই প্রথম আলোর। আপনাদের সঙ্গে যুক্ত হতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি। মিসবাহ ভাই ইজ এ ভেরি গুড অরেটর, খুব চমৎকার বলতে পারেন, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স একেবারে মুখস্থ ওনার। এমনভাবে বলবেন যে আপনার মানে মানুষ খুব ইমেজ হয়ে যায় যে জো বাইডেন বোধহয় 8 বছরের কাজ এই 47 দিন করে ফেলছে। জো বাইডেনের 47 দিন, দোয়া তো আমরা 40 হয়ে গেল ওনার, দোয়া করলাম কিন্তু কি পেলাম আর কি হারালাম। যাই হোক, আপনি যদি ভালো বলতে পারেন তাহলে কবুতরের ডিম যে এত ছোট হয় এটাকে কিন্তু আপনার ঈগল পাখির ডিম বলেও চালিয়ে দেওয়া যায়। এখন আমাদের বাইডেন সাহেব এসছেন, তৈরি করা কেকটা তৈরি করা, তার মধ্যে আছে কামড় দিচ্ছেন। এই তৈরি করা কেকটা কে তৈরি করলো? এই কেক তৈরি করে গেছে কোভিড-19 এই ভ্যাকসিন বলেন, যে এই ভ্যাকসিন একবার আমাদের কমলা দেবী বলল আমি ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নিবই না, এবং জো বাইডেনও না নেওয়ারই প্ল্যান। কিন্তু ডিসেম্বরের 20 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তখনই দুইজন কিন্তু ভ্যাকসিন নিয়ে বসে আছেন, ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন। এখন ওবামা যদি কিছু ইন্ট্রোডিউস করে, সেটা যদি ওবামা কেয়ার হয়ে থাকে, আপনারা ওবামা কেয়ার বলেন, আমাদের ডোনাল্ড ট্রাম্প যদি ভ্যাকসিন আবিষ্কার করে থাকে তার পিরিয়ডে, সেটাকে কেন ট্রাম্প ভ্যাকসিন বলা যাবে না? ইটস এ গুড আর্গুমেন্ট, বলা যেতেই পারে ট্রাম্প ভ্যাকসিন। তো যাই হোক, ট্রাম্প ভ্যাকসিনের উপর কামড় মেরে এখন বাইডেন সাহেব 47 দিনে অনেক বড় বড় লেকচার মারছেন। আমেরিকাকে উনি ঠিক করে দিলেন কোভিড-19 আর নাই, ডোনাল্ড ট্রাম্প কোভিড-19 হ্যান্ডেলই করতে পারেননি, উনি এসে সব কিছু আমাদের কোভিড নাই, আমরা সব বাইরে যাচ্ছি, সবকিছু নর্মাল হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। এখন এই যে মিসবাহ ভাই বললো $1.9 ট্রিলিয়ন, এই $1.9 ট্রিলিয়ন তারা কংগ্রেসে গিয়ে সিনেটে গিয়ে বললো কি এটা কোভিড-19 রিলিফ। সামনে আপনার শ্যাডো কোভিড-19 রিলিফ, আর ভিতরে এটা অনেকেই দর্শক হয়তো জানেন না, যেটা আমরা জানি, যাকে বলে মিসবাহ ভাই খুব ভালো করে জানে, যে পোর্ক বিল বলা হয়। পোর্ক বিল হলো সামনে কোভিড-19 বিলের মধ্যে, পিছনে অনেক আগরুম বাগরুম ডেমোক্রেটের যেসব চাহিদা, যত টাকার চাহিদা, কেন ওনারা তো ওয়েলফেয়ার স্টেট চালায়, খালি দান, কাকে 1400 দিবে, কাকে 1300 দিবে, কাকে 25 দিবে, জাতিটাকে কিভাবে ওয়েলফেয়ারের মধ্যে ডুবাই রাখা যায়, এটাই হলো ডেমোক্রেটের পলিসি। আপনি নিজের পায়ে যে দাঁড়াবেন, আপনার এমনও আছে নিউ ইয়র্ক শহরে মানুষ জেনারেশন ওয়াইজ ওয়েলফেয়ার খায়। গ্র্যান্ডপা ওয়েলফেয়ার খেত, ফুড স্ট্যাম্প খেত,
তার ছেলে খাচ্ছে, তারও ছেলে খাচ্ছে, এবং নেক্সট জেনারেশন খাচ্ছে। এই যে আপনারা জেনারেশন ওয়াইজ যে ওয়েলফেয়ার খাওয়ায় এই লোকগুলোকে ঘুমিয়ে রেখেছেন, নিজের পায়ের উপর দাঁড়ানোর ব্যবস্থা করছেন না, এটা কিন্তু জাতির জন্য খুব ক্ষতিকর। আর এই 1.9 ট্রিলিয়ন টাকা আপনার টাকশালে ছাপাচ্ছেন, আপনারা তো এটা এগেনস্ট গোল্ড ছাপাচ্ছেন না, খালি টাকা ছাপাতেই আছেন, কিন্তু এর দায়ভার কারা নেবে? আজকে আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের নেক্সট জেনারেশন, আরো 10টা জেনারেশনকে এইসবের এই ওয়েলফেয়ারের দায়ভার নিতে হবে। আর এই 40 দিনের মধ্যে দেখেন, আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন, ডোনাল্ড ট্রাম্প ইজ এ পার্সন দ্যাট সে অ্যান্টি ওয়ার পার্সন। সে রিপাবলিকান করতো, কিন্তু সে বুশকে যখন ইরাক অ্যাটাক করে সে তার বিপক্ষে ছিল এবং অনেক সোচ্চার ছিল। এটা আমরা সবাই জানি। 4 বছরে ডোনাল্ড ট্রাম্পের হাত মানে সোলজার মেরে তার হাতে রক্ত নেই, এবং সে বডি ব্যাগ কোনোদিন নিয়ে আসেনি। আফগান থেকে সে ট্রুপ উইথড্র করতে চাচ্ছিল, ইরাক থেকে ট্রুপ উইথড্র করতে চাচ্ছিল, কিন্তু জো বাইডেন আসার পর সব স্টপ হয়ে গেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি কি? আজকে আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন ইলেকশনের সময় কোনো এক তার সহযোগী কোনো মুসলমানকে বলছে, ভাইয়া একটা সুন্দর রাসূলুল্লাহর হাদিস আমাকে বের করে দে। সেই হাদিস বের করে দিচ্ছে, উনি ওই হাদিস পড়ছে, আমরা মুসলমান, নারে তাকবীর, আল্লাহু আকবার, পাগল হয়ে গেছি। জো বাইডেন হলো মুসলমানদের প্রেসিডেন্ট, আমরা ভোট দিয়ে দিচ্ছি, 40 যেতে না যেতেই মুসলমানের উপর হামলা, 40 যেতে না যেতেই সিরিয়া যায় দেখে 24 জন টেরোরিস্ট বলে মেরে দিচ্ছে। সেই গেম, যুদ্ধ গেম আবার শুরু হয়ে গেছে মুসলমানদের উপর। এবং মিডল ইস্ট জানে, হিয়ার ইট কামস, ডেমোক্রেট চলে আসছে, আর 4 বছরের মধ্যে এইবার যুদ্ধ শুরু হবে মিডল ইস্টে। মুসলমানরা এটা দেখতে পাবে খুব অচিরে। এখনো তো বুঝতে পারছেন না, 40 সময় বুঝতে পারছেন না, 40 পার হয়ে যাও, আপনারা দেখবেন মিডল ইস্টের অবস্থা কি হয়। যেখানে ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে আপনার দুবাইয়ের সঙ্গে, ইউএইর সঙ্গে আপনার ইসরায়েলের একটা শান্তি চুক্তি, সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্টও অনেক গরম হয়ে যাচ্ছে। ইরানের উপরেও পাল্টাপাল্টি থ্রেট চলছে, ইরান আর আমেরিকা। তো যাই হোক, আমরা এখন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, আর ওয়েলফেয়ার স্টেটের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আশা করছি আজকে যা দেখেন TVN 24-এর সবচেয়ে পপুলার অনুষ্ঠান একটা হয়, যেখানে খালি দেখায় আপনি কি পাবেন, কবে আপনি $1400 পাবেন। ওই অনুষ্ঠানটার নামটাই বলে তাই, কি পাবেন। এটা আমাদের হাবিবুর রহমান সাহেব সেই অনুষ্ঠানটা চালান। আমি এটা সময় সময় লক্ষ্য করি, হাজার হাজার দর্শক বসে আছে, কি পাবেন, কবে বাসায় বসে থাকবেন, কবে আনএমপ্লয়মেন্ট, আপনি বাসায় বসে চাকরি করার চেয়ে বেশি পয়সা পাবেন, কবে আপনি ওয়েলফেয়ার পাবেন, কবে আপনি দান দক্ষিণা পাবেন। এই পাবেন করে মানে আমরাও এখন যে নিজের পায়ের মধ্যে দাঁড়াবো বাঙালিরা, তা হয়তো দাঁড়ানোর সুযোগ আর আসবে না। আমাদেরকেও ওয়েলফেয়ার মধ্যে এই ডেমোক্রেট ভাইরা ঢুকিয়ে দেবে। তো এখান থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। যাই হোক, এখন আশা করি ইউ উইল ডু গুড, বাট 2 বছরের মধ্যে আপনারা দেখতে পারবেন। আমি কিছু প্রিডিকশন করি, ইয়ার 2022-এর মধ্যে দেখতে পারবেন হাউস। এখন হয়তো আপনারা হাসবেন, কিন্তু এটা আমি মার্ক করে রাখবো, এবং আপনার এই অনুষ্ঠানটা আমি টেপ করে রাখবো, যেন আমি এক্সাম্পল হিসেবে দেখতে পারি। 2022-তে হাউস এবং আপনার সিনেট আবার রিপাবলিকানরা ফিরে পাবে। এবং আপনারা সিপ্যাকে দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে 2024-এ আমি 3rd টাইমের মতন তাদেরকে আবার হারাবো। 3rd টাইম বলেছে, কিন্তু তার মানে সে মনে প্রাণে বিশ্বাস করে। 2016-এ তো সে জিতেছেই, 2020-তে যদি মেলিং ভোট চুরি না হতো, স্ক্যাম না হতো, ডোনাল্ড ট্রাম্প ভোট হলে ডোনাল্ড ট্রাম্প আজকে প্রেসিডেন্ট থাকতো। এবং ইয়ার 2024-এ হিয়ার ইট কামস, হি ইজ কামিং, ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং নোহোয়্যার। এখনো মেজবা ভাই যেটা বলেছে, 70 থেকে 75 মিলিয়ন লোক তাকে ফলো করে এবং ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তো যাই হোক, জো বাইডেন ইজ এ স্লিপিং প্রেসিডেন্ট, তাকে পিছন থেকে ওবামা
এবং কামলা হ্যারিস এবং অন্যান্য দল, বিশেষ করে সবচেয়ে ভয়ের ব্যাপার যে ওবামা আপনার জো বাইডেনের উপর যে লেফট পার্টি, লেফটিস্ট পার্টি, ফার লেফট, এটা মজভাবে খুবই ভালো জানে, আপনার বার্নি স্যান্ডার্স এওসির দল যেভাবে জেকে বসছে, তাকে কুক্ষিগত করছে। তো বাইডেন যেভাবে চলতে চাচ্ছিল মধ্যপথে থেকে, মিডলে থেকে, সেটা বাইডেন পারছে না। বাইডেন সেখানে হেরে যাচ্ছে। এখন ডেমোক্রেটের মধ্যে একটা কোন্দল হচ্ছে ফার লেফট এবং আপনার প্রোগ্রেসিভদের মধ্যে। তো আমার মনে হয় ফার লেফট উইন করে যাচ্ছে ডেমোক্রেটের এই যুদ্ধতে। এটা আমাদের জন্য খুবই ভয়াবহ, কেন আমেরিকা ইজ এ ক্যাপিটালিস্ট কান্ট্রি। এটা কোনোদিনও নেভার ইট উইল টার্ন টু দ্য সোশ্যালিস্ট কান্ট্রি অর কমিউনিস্ট কান্ট্রি, এটা স্বপ্নেও হবে না। অতএব এই যে ডেমোক্রেটের যে কোন্দলটা লেগেছে এওসির সঙ্গে এবং আপনার বার্নি স্যান্ডার্সের সঙ্গে, আনমিউট করে বলবে, আপনার কথা শোনা যাচ্ছে না, বলবে কথা শোনা যাচ্ছে না। ফলবের কাছে আসবে, ফলবের কথা শোনা যাচ্ছে না, আপনার আনমিউট হয়ে আছে। তার চেয়ে বেশি অর্ডার জো বাইডেন করে মানে করে ফেলেছে, জো বাইডেন করে ফেলেছে। এটাও একটু দেখার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ, আবারও আসবে পল ভাই। ইব্রাহিম ভাই, শুনছেন আমাদের দুজনের কথাই। পল ভাই যে আশঙ্কার কথা বললেন, আপনি আশঙ্কা দেখছেন কিনা আসলে? ধন্যবাদ। এই ভয়ের সংস্কৃতি মানে পল ভাই চমৎকার বলেছেন, এবং এই দুইজনই মানে বয়সে আমার অগ্রজ এবং তারা খুব যুক্তি দিয়ে কথা বলেন, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু এই রিপাবলিকান যে ধারণা, এই ধারণাটা ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই কেন হতে হবে? ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত আচরণ করেছেন, অনেক আচরণ, পল ভাইয়ের মতো একজন সজ্জন মানুষ, তারও নিজেরও প্রশ্ন আছে। এরকম রিপাবলিকান দলের আমি এরকম বহু লোককে জানি যারা ট্রাম্পের এই সমস্ত আচরণ সমর্থন করেন না, কিন্তু আবার যেসব মানে পল ভাইয়ের মানে বক্তব্যে বোঝা গেল যে সে পৃথিবীর ধ্বংস হয়ে আসছে, ওই যে উত্তরে ঈশান কোণে মেঘ জমেছে এমন একটা অবস্থা। আমাদের হতাশ হওয়ার কারণে মাত্র এই যে 40 বললেন, এটার সাথে আমাদের এই যে আমাদের দেশের লোকজন মারা গেলে যে একটা 40 দিনের একটা বিষয় আছে, ওইটা আমার মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু আসলে এই হতাশ একটা প্রেসিডেন্ট ক্ষমতায় গেছেন, আমরা বিরোধিতা করি তার মানে তার ধারণা থেকে অনেকগুলোই কথা খুব জরুরি, যে আমাদের মানে ছেড়ে দিলে হবে না, প্রতিযোগিতা করে বাজার অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে গেলে প্রতিযোগিতার বাজার সৃষ্টি করে যুক্তরাষ্ট্র আজ এখানে উঠেছে। আপনি যদি আপনার আমার আশেপাশের অভিবাসীরা দেখবেন, যারা এগিয়ে গিয়েছে তারা পরিশ্রম করে এগিয়ে গেছে, সে ওয়েলফেয়ার খেয়ে যায় নাই। এখন বাস্তবতাটা হচ্ছে যে এই মহামারীর সময় আমরা ঠিক বলতেও পারছি না যে আমরা দৌড়াবো, মানুষের মানে নিডটা, মানুষের প্রয়োজনটা এখন এত বেশি, কিন্তু সংস্কৃতির দিক থেকে, ধারণার দিক থেকে, মতাদর্শগত দিক থেকে এই যে ঘরে বসে খাওয়ার যে সংস্কৃতি, এইটা দিয়ে যুক্তরাষ্ট্রে কিছু মানুষ বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন আছে, এটা ঠিক। এবং যারা ওই জায়গায় আটকে যায় তারাও এখান থেকে আর বেরোতে পারে না। এই অশুভ চক্র একবার শুরু হলে পৃথিবীর বহু সমাজতান্ত্রিক দেশে এটা ক্ষতিগ্রস্ত করেছে সমাজকে, দেশকে। এখন যুক্তরাষ্ট্রে বসে আমরা যেমন ওই দিকেও যেতে পারবো না, আবার যুক্তরাষ্ট্র চরম রক্ষণশীল হতে পারবে না। এই যে পল ভাই যেটা বললেন যে সমস্ত বাম দিকে চলে যাচ্ছে, আবার এটাও তো ঠিক পল সাহেব, আপনারাও চরম ডান দিকে চলে যাচ্ছেন। এই যুক্তরাষ্ট্র রোনাল্ড রিগানের প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের যে ভাবধারা ছিল, আপনার মতো মানুষ সম্ভবত তখনই রিপাবলিকান দলে স্বস্তির সাথে রাজনীতি করেছেন, তখন বুক ফুলে বলতে পারতেন আপনার ধারণাগুলো। আর আপনি যখন আজকে জ্যাকসন বা জামাইকায় বসে রিপাবলিকান দলের কথা বলেন, লোকজন আপনার দিকে বাঁকা চোখে তাকায়। কেন তাকায়? আপনার জন্য না, আপনি একই মানুষ আছেন, আপনি একইভাবে সহনশীল, কিন্তু আপনার সাথে যে সময় আপনার দলের মধ্যে যে রক্ষণশীলতার চরম পর্যায়ে আজকে যে লোকজন রক্ষণশীলতাকে নিয়ে গেছে, যারা আপনার মাথায় শিং, গলায় চামড়া ঝুরিয়ে ওই ক্যাপিটাল হয়ে গেছে, এটা তো রিপাবলিকান দলের পরিচয় না, এরা তো রিপাবলিকান দলের ঐতিহ্যকে ধারণ করে না। তো সেখান থেকে রিপাবলিকান দল চলে আসুক,
অনেক ভালো রিপাবলিকান যে নীতিগুলা সেগুলো আমাদের বলেন। আমরা ঠিক আছে আগামী নির্বাচনে 22 সালের নির্বাচনে 24 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রে যদি আবার রিপাবলিকান দল যায় এটা আমাদের কোনো ক্ষতি নাই। আর মিসবাহ ভাই যেটা বললেন তথ্য, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যানের ম্যাথমেটিক্সের শিক্ষার্থী ছিলেন। তার সেই এবং এখানে একজন শ্রমিক নেতা। এই যে সুখের নহর বয়ে যাবে বলে আপনি যে পরিসংখ্যানটা আমাদের দিলেন, বাস্তব অবস্থাটা কি হবে? অর্থনীতির এই যে অবস্থা, আপনি 7 জন নির্ভর যদি অর্থনীতি করে দেন, আমরা কোথায় যাব আমরা জানি না। এবং এটাও ঠিক, আজকে ডেমোক্রেটিক দল যে মুহূর্তে অক্ষের প্রয়োজন ছিল সেই অক্ষ নাই। মাত্র 40 দিনের মধ্যেই এই বিভেদটা স্পষ্ট হয়ে উঠেছে। আজকে যদি দেখেন প্রেসিডেন্ট বাইডেন এই 40 দিনের মধ্যে তার একজন গুরুত্বপূর্ণ মনোনয়নের ব্যক্তিকে, ওই যে বাজেট ম্যানেজমেন্টের, ওনাকে প্রত্যাহার করতে হলো। এবং উনারকে প্রত্যাহার করতে হয়েছে যেমনি রিপাবলিকানদের বিরোধিতার কারণে, একইভাবে ডেমোক্রেট দলের মধ্যেও একটা বিরোধিতা ছিল। উনি জানেন প্রেসিডেন্ট বাইডেন যে ওনাকে নিশ্চিত করা যাবে না, এই জন্য আজকে উইথড্র করা হয়েছে। এই যে ফেলিয়ার নিয়ে যদি শুরু করেন, আর সব ভ্যাকসিনের এই যে সরবরাহ, যে লোকটা অনেক কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার ভ্যাকসিন উনি ক্ষমতায় এসে 20 দিনের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, সরবরাহ নিশ্চিত হয়ে গেছে, এই দাবি করার কোনো মানে নাই। অনেক দোষী ক্যাস্টোমেটার আমরা দিতে পারবো, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলার কোনো শেষ নাই। কিন্তু সেই লোক বেপরোয়া কথাবার্তার ফাঁকে দেশের জন্য কিছু করেছে, কৃতিত্ব নেওয়ার জন্যই সেই লোক চেষ্টা করেছে যাতে ভোটের আগের দিন অন্তত বা ভোটের দিন সকাল পর্যন্ত যেন ওই ভ্যাকসিনটা অ্যাপ্রুভ হয়। তো এই কাজগুলো করে যাওয়ার কারণেই আজকে ভ্যাকসিন দ্রুত সরবরাহ করা হচ্ছে। এবং এটা ঠিক যে প্রেসিডেন্ট বাইডেন খুব আন্তরিকতার সাথে সেটা করছেন রাজনৈতিক সাফল্য নেওয়ার জন্য। রাজনীতিবিদরা করবেন, রাজনৈতিক বক্তব্য দিবেন, কিন্তু আমরা বলতে চাই যে একটা সমাজকে দীর্ঘস্থায়ী অচল অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, ভবিষ্যৎ চিন্তা না করে মানুষকে সাহায্য নির্ভর করে দেওয়া, নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্মকে যদি ঐক্যবদ্ধ না করে নিজেদের বিভেদকে সমাজে ছড়িয়ে দেন। আপনি যদি এখন ডেমোক্রেট দলের পক্ষে একটা উল্লেখযোগ্য অংশ বলতেছেন পুলিশই টাকার দরকার নাই, আপনাদের ডেমোক্রেট দলের একজন উল্লেখযোগ্য অংশ ইলহান ওমর, উনি বলেছেন যে নিয়মিত মাসে মাসে প্রত্যেকের বাসায় চেক পাঠানো হোক। খুবই ভালো, আমি পাইলেও আপনি পাইলেও পল ভাই পাইলেও মাইন্ড করবে না, কিন্তু এটা দেশের জন্য মানুষকে কর্মবিমুখ করে তুলবে। এই কথাগুলো তো বিবেচনায় আনতে হবে। এবং আমি মনে করি যে এই বিবেচনা থেকে আমরা খুব সংখ্যার মধ্য দিয়ে যাচ্ছি। এখনো আমরা প্রেসিডেন্ট বাইডেনের কঠিন কোনো সমালোচনা করতে চাই না, এখনো আমরা আশাবাদের কথা বলতে চাই। এবং আমি মনে করি এই আশাবাদটা 2 বছরের মাথায় একটা বড় বাঁক নেবে। এই বাঁকটা কি হতে পারে? এই 2 বছর যদি ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে যে অতিরক্ষণশীলরা, উগ্রবাদীরা আজকে রিপাবলিকান দলকে হাইজ্যাক করে নিয়েছেন, সেখানে যদি কোনো সংকট সৃষ্টি না হয়, এই বাঁকটা আমাদের সাধারণ মানুষের বা আজকে যারা ডেমোক্রেট দলের কাছাকাছি যাদের মনোভাব, তাদের খুবই বিপক্ষে যাবে। আবার এটা উল্টা দিকেও হতে পারে, যদি ডেমোক্রেটিক দল খুব ভালো কাজ করে এবং ঐক্যবদ্ধভাবে যদি ভালো কাজ করতে না পারে, এবং সেখানে ডেমোক্রেট দলের বনেদি ডেমোক্রেট গভর্নর কোমো আর মেয়র ব্লাজিওর, আমরা ইতিমধ্যে দেখে ফেলতেছি কি হচ্ছে প্রকাশ্য বিতর্কে। এখন গভর্নর কোমোর হাত মানে মুখ চলে না, মাথা চলে না, হাত চলে। এখন এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে আজকে যে মানুষের যে বীতশ্রদ্ধতা গড়ে উঠতেছে, এটা ডেমোক্রেটিক দলের জন্য খারাপ। এবং বিশেষ করে ডেমোক্রেট স্টেট গুলাতে যে ডান এবং বাম, অতি উদার এবং মধ্যপন্থী ডেমোক্রেটদের যে সংঘাত আমরা দেখছি, এটা আগামী মধ্যবর্তী নির্বাচনে একটা বিরূপ প্রভাব পড়বে। এবং একবার এই 22 সালে ডেমোক্রেট দল যদি দুইটাই হারায়, তাহলে আসলে জো বাইডেন প্রেসিডেন্টগিরি করতে পারবেন মাত্র 2 বছর। আর বাকি 2 বছর তাকে সভা সমিতিতে বক্তৃতা করে, আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট নামও জানি না, ওই উনার মতো ফিতা কেটে বক্তৃতা দিয়ে বিদেশ থেকে তারা আসলে তাদের সাথে ছবি তুলে সময় কাটাতে হবে। তা আমি আজকের এই দিনে আমি মিসবাহ ভাই এবং পল ভাই দুজনের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। দুজনই কথা বলছেন, একজন খুব আশার কথা শোনাচ্ছেন, আর আরেকজন হতাশা এবং ভীতির কথা শোনাচ্ছেন। এই হতাশা আর ভীতির বিষয়টা অতি সাম্প্রতিক সময়ে
ডোনাল্ড ট্রাম্পের যে বক্তৃতা এর একটা বিরাট প্রভাব নাসির ভাইয়ের উপর পড়েছে। আমি এটা নিঃসন্দেহে এই ভীতি এবং হতাশা দেখিয়ে উস্কানি দিয়ে রাজনীতি করবেন আপনারা, ঠিক আছে, কিন্তু মানুষকে অস্থির করে আপাতত তুলবেন না। আর এত বেশি মানে আশাবাদ আমরা ব্যক্ত করতেছি, আমাদের প্রত্যাশা যদি একদম চূড়ায় উঠে আমরা কিছুই না পাই, দেশের ভঙ্গুর অবস্থা বিরাজ করছে করে, তাইলে ডেমোক্রেটদের পক্ষ থেকে লোকজন যে মুখ সরাবে, এই লোকজনকে আবার ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট হবে। ধন্যবাদ, আমি কথা দীর্ঘ করছি না। জি, অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই। নিজ ভাই, এই যে পল ভাই যে কথাটা বললেন যে 10 জেনারেশন টু জেনারেশন, যে এখন এই যে অনুদানের কথা বা বিভিন্ন স্টিমুলাসের কথা ইত্যাদি বিষয়, সেটা আসলে কিভাবে দেখছেন? এবং যে ডেমোক্রেটের মধ্যে যে ডান বামের যে দ্বন্দ্ব, এতে আসলে বাইডেনের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? আসলে কি যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে এজেন্ডা নিয়ে আসছেন, তিনি কি সেগুলো আসলে বাস্তবায়ন করতে পারবেন? জি, স্বাগত ভাই, আপনাকে এবং ফল ভাই এবং ইব্রাহিম ভাইকে, আমাদের শ্রোতা মন্ডলীকে যারা শুনছেন, যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আবার বলছি, পল ভাই সুন্দর কথা বলেছেন। অফকোর্স ইব্রাহিম ভাই তো আমাদের দুইজনের বিষয়ে কিছু কথা বলে সবাইকে আরো একটু বোঝার চেষ্টা করে দিচ্ছেন, হুইচ ইজ এ ভেরি গুড থিং। তো পল ভাই কথাটাতে আসবো আমরা কবুতরের ডিম আর ঈগলের ডিম নিয়ে। বিষয়টা আসলে একেবারে সংক্ষেপ। What you have seen in the Senate, Democrat Senate is opposing the Democratic president. And that is why he has to withdraw. And that is called democracy. That is called election. But unfortunately, this Republican Party, even if you said 32,000 lies in 4 years, still I am going to support you. That is the problem. I think Ibrahim Bhai alluded to that. Because of them, this country is going down. Welfare we did not start. Democrat did not start. In 1938 to 1944 was the Second World War. During that time, America planned to build Co-op City with 22,000 apartments. Parkchester with 12,286 apartments, and I ran that place for 12 years. I bought apartment in there for 13,000. Now it is 250,000 each because I renovated it. But who lived there? America brought people from Europe soon after the Second World War is over and gave them free house, free apartment, free job, everything. Today, Bangladeshi people are poor in America. Only 15% fulfill their American dream. Paul is one of them. But the 85% are poor. They must live on welfare. They must have the food stamp. They must have Medicaid, Medicare. And that is why the good part about the Democratic Party, they say, yes, they need help. They are immigrant. They are new. But let me tell you, these 85% of Bangladeshi people, their children are going to Stuyvesant, Harvard, Yale, Cornell. I know them. I work with them. I see them. So 10 years from now, 20 years from now, none of these Bangladeshi will be on welfare. I guarantee. Paul Bhai knows that. Paul Bhai sees that. Still, blame comes on Democrat because we are putting people on welfare. Forget about the African American people. They will be on welfare few more years. You know why? Because America tortured them for 400 years. After 1876, after the slave was withdrawn, it was abolished. Still, the black has suffered 100 more years under the bad ethics, bad work of the white supremacists in this country. So they did not get much. But today, without the black American, man could not have gone to moon to land there. Forget about Mars. They just reached there.
You know why? Because a black American gave the mathematical formula. The GPS that you use every day to go from here to there is also invented by a black guy, black lady. So don't tell me they are only on welfare sitting at home doing nothing. Look into all those who are in reaching the top. Proratedly, they are reaching there too, but it is slow because their opportunities are less. This country did not give anything to them. So now the egg of the kabutar and eagle are different. I understand that clearly. And Fallby is right. Tax credit, Trump gave $1.3 trillion. Then he gave first stimulus $2.4 trillion. Then he gave $800 billion, a total of $4.5 trillion Trump has wasted. Of the $2.4 trillion, 80% went to the top American corporation. And you could not know who are those corporations because it is prohibited by the law because the Republican was in the majority. But today's 1.9 trillion that Fallby alluded to, that it has a lot of perks, nothing. It has nothing except aid to the city, state, and municipalities that Republican denied. You know why they denied? Because this aid to the cities goes to the cities where the cities are run by the Democrats, and they are Democrats voting. New York City, Los Angeles, Houston, Chicago, Boston, San Francisco, they are getting money now. Who lives there? All the poor people in the United States. Those who 80% of whom are living below poverty line. So they need the help. They need the support. That is why it is going to be continuously, we will support to help those who needs help. Those who will have no representation, we will represent them continuously. Now, Fallby is right. I am not predicting 2020 Republican can take over. You know why? Because they already have 32,000 lies in their stock. They're going to, like, next 40 years, will lie another 32,000 times against Biden. And American whites, 69% of American voters are still white. All they have to wake up from their drunken mood. If they go to poll, never ever a Democrat can win. The problem is that they don't go. They slave. Those rural America. Wherever they woke up, that is why they see they are getting elected. So I don't worry about 2022. And that is American politics has been since 240 years of democracy. President is from one party, very few times. And it happened mostly during Democratic times that all the three branches are with Democrats. It happened with the Republican too, but less times. So that's okay, not a problem. But the issue is that the issue that is important for this country, for our people, for our population, I think it is very important. We are from Bangladesh. I am from Bangladesh. I represent South Asian people. I already, on behalf of my organization, endorsed New York City Mayor Scott Stringer. Why? Because I think he will do more for my community. I have spoken with him about that. So Biden, when he got elected, now I think Fallby has a very good point. I also believe that Democrats start war, Republican stop war. See, same war. Now, my organization has now 15 chapters in 8 states. I tweeted the day he bombed. I said that, oh, you always talk about diplomacy. Now you want to bomb first, then you want to bring Iranians into the table. Wrong. You cheated us. You lied to us. Well, I already said. And then Adnan Khashoggi, the guy killed him. He planned it. And he said nothing can be done because he's too young. He will be there for many years. I don't think so. I tweeted,
Look into ASAAL tweet. I said that even if he's young, he cannot last long because he did something fundamentally wrong in his country, which is a Muslim country, which is Islam said you cannot plot to kill anybody. So we are protesting, whether it is Biden or father of Biden. We protested Trump when he did the wrong thing. So the idea is very simple. Paul is right. Yes, 22, it can go anyway. I don't care for that. I am caring next, what is that, around 22 months left? That next 22 months, let us do that. I think if we can make this thing happen, this bill goes through, and the infrastructure bill, you know, American bridges are falling. Give me a break. This is the richest country on earth. And Trump, unfortunately, left a $3.9 trillion deficit, a $27 trillion bad debt. That is what he left. But he cannot sit down on that. America still is the richest country on earth. 24% of all dollar belongs to America. America has more gold than anywhere on earth, 8,000 metric ton gold. So I'm saying that I am not worried about the deficit or about the money. Money should be spent for people, those who are suffering, and that is what Democrats should do. Now, left, right, I give a damn. As long as they're talking about the people, as long as they are helping those who does not have much, and I tell you, people are going through hell. It is the most difficult time in America. There are 240 soup places. There are 16,000 soup distribution area. Every one of those places are, I said 240 soup places, no, 240 food banks and 16,000 soup places. Every place is jammed. You know, people don't go because they are rich. That is why they go to the line for food. Give me a break. No. People are going through the most difficult time of their life. Forba, you are senior than me. You came a long time ago. In my 36 years, I think I have seen for the first time those who used to do well-to-do. They are saying that by very difficult situation. And you know, look at our taxi drivers. I know they get a lot of money, and they should get because they used to make good money too. Of course, they are not driving, but still getting unemployment. And I think Biden's one will take them up to September, and we'll see after September whatever will happen. And those left and right, you know, there will be some, always there will be some too aggressive. They will be out of the line, but they will not be succeeded. It is the general people, general elected official, those who will bring the changes. I am expecting the way Paul said about Trump. I think I will give him the credit on this. Definitely, he did not start a war. He squeezed the war. Definitely, it is a good thing he did. And then he was very tough on China, though the the foreign debt did not reduce, but at least China used to get some lessons there. I liked it because I hope Biden will do the same thing, or at least will bring them on the table and will negotiate the fair deal with for the international businesses and so on and so forth. And definitely, one thing for sure, anybody, whether it is a Republican or it is a Democrat, we need to look at what is there for us. We are in this country. It is now our country. We love this country the way we love back home our Bangladesh. Thank you very much. Paul bhai. জি ধন্যবাদ মেজবা ভাই। দেখেন এই জন্যই আপনারা অন্যান্য টক শো দেখেন আর এই টক শোতে দেখেন এই যে মেজবা ভাই ইনি কিন্তু ব্লাইন্ড পলিটিক্স করে না। এটাই একটা শিক্ষিত লোকের সবচেয়ে বড় গুণ, যে আপনি ব্লাইন্ড পলিটিক্স করবেন না, যেটা ভালো সেটা ভালো বলবেন, সেটা অ্যাডমিট করবেন। আজকের বক্তৃতায় দর্শক যারা আপনারা দেখছেন মেজবা ভাই ডোনাল্ড ট্রাম্পের যেসব ভালো, যুদ্ধ করে নেই সেসব কথা উল্লেখ করেছে। দ্যাটস ওয়াই হি ইজ মাই লিডার, গ্রেট লিডার। কেন আপনার অন্ধ রাজনীতি কোনোদিন করা যাবে না, অন্ধ রাজনীতি করা যাবে না বলেই পল খান যে খালি ডোনাল্ড ট্রাম্প বলে জপে তা না। আমি রিপাবলিকান পার্টির মিটিংয়ে আই এম দ্য অনলি বাংলাদেশি যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কথা বলেছে, এবং অনেকে আমাকে বারবার বসিয়ে দিয়েছে। আমাদের কুইন্স রিপাবলিকানে আমাকে বারবার বলছে, দিস ম্যান হোয়াট হি ইজ ডুইং, ডাজ নো হোয়াট হি ইজ ডুইং।
আমি সেখানে বলছি, এই জন্যই আমি রিয়েলি আই স্যালুট মেজবা ভাই। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু কয়েকটা পয়েন্ট আমি মেজবা ভাই বলি। মেজবা ভাই যেমন বললো যে দেখেন কংগ্রেসের মেজরিটি থাকেও, সিনেটের মেজরিটি থাকেও জো বাইডেনকে একটা পজিশনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তার এগেনস্টে ডেমোক্রেট ভোট দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস কল্ড ডেমোক্রেসি। ইয়েস, ডেমোক্রেট পার্টি ডেমোক্রেসি। কিন্তু এটা খালি ডেমোক্রেট পার্টির ব্যাপারেই সত্য না। তার সবচেয়ে বড় এক্সাম্পল কিছুদিন আগের কথা, কারো ভুলে যাওয়ার কথা না। ডোনাল্ড ট্রাম্পকে যখন ফলস ইমপিচ করতে গেল আবার সেকেন্ড টাইম, তখন আপনারা দেখেছেন হাউসে 10 জন রিপাবলিকান রাইট ডেমোক্রেটের হয়ে ভোট দিয়েছে, এবং সিনেটে 7 জন রিপাবলিকান ডেমোক্রেটের হয়ে ভোট দিয়ে 57-এ চলে গেছে। যেখানে 50-50 থাকা উচিত সেখানে 57 চলে গেছে। অতএব রিপাবলিকান পার্টিও কিন্তু সময় সময় পার্টির লাইন ছাড়াও দেশের স্বার্থে ভোট দেয়, খালি ডেমোক্রেট এটা করে না। তার গ্রেট এক্সাম্পল রিপাবলিকানের মধ্যেও আছে। আচ্ছা, এখন ওয়েলফেয়ারের কথা আসি। এই যে ওয়েলফেয়ার, ফুড স্ট্যাম্প, এসব কখন আবিষ্কার হয়েছিল এটা দেখতে হবে। এটা আবিষ্কার হয়েছে আমেরিকায় গ্রেট ডিপ্রেশনের সময়। গ্রেট ডিপ্রেশনের সময় যখন একটা আমেরিকানকে কমিউনিস্ট কান্ট্রির মতন, ভেনেজুয়েলা, কিউবা এদের মতন একটা লোফ অফ ব্রেডের জন্য লাইনে দাঁড়াতে হতো, একটা লোফ অফ ব্রেড, তখনই আমেরিকান গভর্নমেন্ট বলছে না, ফর টাইমিং। মেজবা ভাই এখন বলছি কোভিড-19-এ অনেকে গরিব হয়ে গেছে, অনেকে সুপ কিচেনে যাচ্ছে, ফর টাইমিং লেটস হেল্প দেম উইথ দ্য ফুড স্ট্যাম্প and welfare and all these things for timing. কিন্তু গ্রেট ডিপ্রেশনের পর কত বছর পার হয়ে গেল দেখেন, it never went out. ওয়েলফেয়ার কিন্তু থেকে গেছে, ফুড স্ট্যাম্প ওটা থেকে গেছে, ওটা ফর টাইমিং ছিল যে আমরা ফর টাইমিং করবো আবার উঠিয়ে দেব, কিন্তু এটা উঠে নেই। কেন? মানুষের অভ্যাস একবার খারাপ হয়ে গেলে সেটা ফিরানো জেনারেশন ওয়াইজ এখন তারা ওয়েলফেয়ার খাচ্ছে, যেটা আমি বারবার বলছি। আমাদের কোনো প্রবলেম নাই যদি একটা নিডি লোক, রিয়েল নিডি লোক ফুড স্ট্যাম্প নেয়, আই স্যালুট দেম, আই স্যালুট দ্যাট সিস্টেম। একটা রিয়েল নিডি লোক, সিঙ্গেল মাদার যখন আপনার ওয়েলফেয়ারে যায়, যখন সেকশন 8-এর রেন্ট নেয়, ওকে, আই অ্যাডমায়ার দ্যাট, আই সাপোর্ট দ্যাট 100%। বাট আপনারা বাঙালি, আমি বাঙালি, দুঃখ লাগে যারা আমরা কমিউনিটি লিডার যখন দেখি এক মানুষের 2টা বাড়ি আছে, একটা কন্ডোমিনিয়াম আছে, সেই মানুষটা যখন প্রিমিয়াম সুপার মার্কেটে বা কারণ বাজারে যায় দেখি ফুড স্ট্যাম্প বের করে এরকম ট্রলি ভর্তি খাওয়া নিচ্ছে, তখন দুঃখ লাগে। এবং এটা হয়, ক্যাডিল্যাক নিয়ে এসে মেডিকেট দিয়ে ফ্রি ওষুধ নিয়ে যাচ্ছে। আমি ফার্মাসিস্ট, আমার বন্ধুরা ফার্মেসির দোকান আছে, তারা বলে দোস্ত দেখলে বিশ্বাস করবি না কি ধরনের লোক আসে মেডিকেটে ওষুধ নিয়ে যাচ্ছে ফ্রি। এই যে সিস্টেমের অ্যাবিউজ, এটার বিরুদ্ধেই আমরা রিপাবলিকান। নিডি পিপল পাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা বাংলাদেশি সমাজে যাই দেখেন আজকে বাঙালি যাদের ভালো অবস্থা তারা কিভাবে ফুড স্ট্যাম্প নিচ্ছে, আই ডোন্ট নো হাউ দে গেট ইট। 2টা বাড়ির মালিক। আজকে যখন আমি প্রিমিয়ামে যাই পল খান, আমার বলতে অসুবিধা নেই, আমি ফিনান্সিয়ালি সলভেন্ট। এখানে রিচ বলে কোনো কথা নেই আমেরিকান ডিকশনারিতে। রিচ ইজ এ ফেক ওয়ার্ড। আই এম সলভেন্ট, হোয়াট এভার আই ওয়ান্ট টু বাই আই ক্যান বাই ইট। কিন্তু আমি যখন প্রিমিয়ামে যাই, যখন আমি একটা পরোটা নিয়ে হাতে দেখি এই পরোটাটার দাম কত, 6.99, ও না আরেকটা পাশে দেখি 5.99, আমি 5.99টা কিনতে চাই। আমি জিনিস দেখে কিনি দাম, পাশে যখন দেখি আরেকজন আপনার এই ফুড ট্রলিটা এত বড় ভরায় নিচ্ছে, বড় বড় রুই মাছ, খাসির মাংস এইরকম উপচে পড়ে যাবে। তো আমি তখন আমার ওয়াইফকে বলি, দেখছো ইনারা তো অনেক খায় দেখি, বাঙালি কেমন করছে। আমার ওয়াইফ বলছে না না দেখো কি হয়। সামনে যাই দেখি যখন বিলের সময় আসলো তখন কিছু বের করে দিল, তো আমি বললাম বোধহয় ক্রেডিট কার্ড দিচ্ছে, বলছে না ক্রেডিট কার্ড দেয়নি, ওটা চেক দিয়েছে।
ফুড স্ট্যাম্প দিয়েছে, ফুড স্ট্যাম্প মানি। তাই বলছি যে এটা যেন মিস ইউজ না হয়, যাদের দরকার নেই তারা যদি আপনারা নেন। আমি $10, আমি পল খান $10 নিয়ে আমেরিকায় নামছি 1976 মার্চ 18 JFK এয়ারপোর্টে। আমার ক্ষমতা ছিল না একটা ট্যাক্সি নিয়ে ম্যানহাটনে আসার, $10 তখন আসতে পারিনি। আমি সাবওয়ে নিয়ে আসছি, কিন্তু কোনোদিন আমি $2.10 চাকরি করেছি ডুয়েন্ডিরে, কিন্তু আমরা কোনোদিন ফুড স্ট্যাম্প নেইনি, আমরা কোনোদিন ওয়েলফেয়ার যাইনি। এটা আমাদের প্রাইড, বাংলাদেশি কালচারের মধ্যে এটা প্রাইড যে না আমরা ওইটা যাব না। তো আমার কথা হলো তাই ভাই, যারা আপনাদের সামর্থ্য না তারা আপনার এই সিস্টেমের মধ্যে পড়েন না। ইটস এ কিলার সিস্টেম, দিস গোইং টু কিল ইউর জেনারেশন। দ্যাটস মাই রিকোয়েস্ট টু দ্য বাংলাদেশি কমিউনিটি। আর আপনার মেজবা ভাই যেসব বলছেন ডেমোক্রেট পার্টির হিসাবে, যে আপনার ডেমোক্রেট পার্টির আই উইশ দেম গুড লাক, কেন আমি খুব আশা করি যে তাদের যেসব পলিসি ছিল নির্বাচনের সময়, তারা যেটা বলেছিল, জো বাইডেন প্রমিস করেছিল, সেসব কাজ যেন করতে পারে। কেননা এটা তো দেশের জন্য ভালো হবে তারা যদি করতে পারে। কিন্তু তাদের মধ্যে যে এই দ্বন্দ্ব, যেটা আজকে আমাদের ইব্রাহিম ভাইও বলেছে একটু, এবং এটা সমস্ত যারা একটু শিক্ষিত লোক তারাই চিন্তা করছে, ডেমোক্রেটিক ডিভিশনটা ফার লেফট অ্যান্ড মিডলের মধ্যে, এই ডিভিশনটা যদি চরমে ওঠে তাহলে সেটা দেশের জন্য খুবই ক্ষতিকর হবে। আর আমাদের বাঙালিদের বলি ভাইয়া, মেজবা ভাই বলেন যে আপনারা বাংলাদেশের মধ্যে যারা গরিব আছে, এখন এমনও তথ্য আছে মেজবা ভাই, যারা এই যে এখন নতুন একটা বিজনেস আবিষ্কার হয়েছে এখানে, জানেন আপনারা, যে হোম কেয়ার, বাবা মা টেক কেয়ার করলে বেতন পাওয়া যায় ওই $21 পার আওয়ার, বড় বড় দেয় পেপারে। হোম কেয়ার বিজনেস বুমিং। যারা হোম কেয়ার বিজনেস করছে তারা নাকি এখন $50,000 থেকে $60,000 ইনকাম করে পার মান্থ। ইটস এ হিউজ অ্যামাউন্ট। বাঙালি আপনার আমার বন্ধু 50 থেকে 60 হোম কেয়ার করছে। কিন্তু এই হোম কেয়ারের জন্য এখন দেখেন, আগে বাবা মা বার্ডেন ছিল মানুষের, এখন বাবা মাকে এই বৌমারা শ্বশুর শাশুড়িকে একেবারে পা টিপে দিচ্ছে এবং রাখছে। কেন? এই বাবা মা থাকলে এখন শুনেছি আমি, সোফার অল দ্য হেল্প নেওয়ার পর ওই যে আপনার $21 পার আওয়ার পায়, নিজেরাই তো চেকটা রেখে দেয়। they are getting almost $100,000 a year। এবং একজন হোম কেয়ারের মালিক টক শোতে আসে ক্লেম করছে যে আমি বাঙালিকে হোম কেয়ার সার্ভিস দেওয়ার জন্য, তার বাপ মা চেক পাওয়ার জন্য, শ্বশুর শাশুড়ির চেক পাওয়ার জন্য 37 জন 37 of my client within 2 years মধ্যে নিউ ইয়র্ক শহরে বাড়ি কিনেছে। is claiming that এই চেক পেয়ে আপনার বাবা মার ওষুধ খাওয়ায়, বাবা মার টেক কেয়ার করি, বাবা মাকে নার্সিং করি, এই করে 37 তার ক্লায়েন্ট বাড়ি কিনেছে, and he's proud of them। সো এই যে জিনিসগুলো হচ্ছে সিস্টেমের মিস ইউজ। সিস্টেম যদি ইউজ করে ইজ অল রাইট, লাইক আই টোল্ড ইউ, ইফ ইউ আর রিয়েলি নিডি পারসন, টেক ইট, হেল্প ইউর ফ্যামিলি, try to come out from that hole, try to come out, bring your family up, we have no problem, but এটাকে মিসইউজ করেন না প্লিজ। কেন বাঙালি আমাদের একটা কিন্তু ফ্যামিলি কালচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে উই আর প্রাউড যে আমরা হাত পাতার জাত না। এবং পাকিস্তানের একটা দোয়া করে খুব চমৎকার আমাকে লাগে দোয়াটা। পাকিস্তানের এই একটা জিনিসই ভালো লাগে, আর কিছু ভালো লাগুক। তারা বলে, হে খোদা हमको लेने का हाथ मत दो, हमको देने का हाथ दो। আমি যেন হাত পাতায় না নেই, আমি যেন দিতে পারি, এটাই আমার সবার কাছে অনুরোধ, যে নেওয়ার হাত যেন আমাদের না হয়, আমাদের যেন দেওয়ার হাত হয় বাঙালিদের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইব্রাহিম। আমরা শেষ করবো। আমি মনে করি শেষ না, আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে এই ধরনের আলোচনা মাঝে মধ্যে করলে, শওকত ভাই আপনি নিজেও বলেন, আমিও আসি, আজকের মতো যারা আলোচনায় থাকলেন তাদের সাথে থাকলে আই উইল বি ভেরি হ্যাপি টু বি উইথ দেম। দুজনেরই বক্তব্য খণ্ডানো হয়েছে, একজন আরেকজনের বিষয়টা
ভালো বিষয়টা স্বীকার করেছেন। এবং আমি মনে করি এই যে পল ভাই যেটা বললেন তার মূল চেতনা থেকে ঠিক আছে। এর মধ্যে একজন দুইজন আমাদের বাংলাদেশি যদি মাছ একটু বেশিও খায় পল ভাই, তো আমাদের একটু বিরক্ত না হলেও হয়। মানে 10% 5% একটু অ্যাবিউজ হবে, একদম বুলেট প্রুফ মানে সিস্টেম কোথাও নাই। এবং আমরা জানি যে হঠাৎ করে এখন ওয়েলফেয়ার, মেডিকেড, অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো বন্ধ করা যাবে না। এবং এগুলো দেওয়ার মধ্য দিয়ে আবার এই অশুভ চক্রের মধ্যে লোকজনকে ফেলে দেওয়া, এবং যারা এসব নিয়ে একদিকে আপনি ওয়েলফেয়ার নেবেন, আবার ওই হজের মৌসুম আসলে আগে থেকে হজ বুকিং দিবেন, আবার বলবেন যে আমাকে একটু হালাল ম্যাকডোনাল্ড ছাড়া খাইতে পারতেছি না। এই ধরনের বৈপরীত্য সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। নিজেদের সক্রিয়তা, সততা এবং আমাদের ঐতিহ্য নিয়ে আমাদের দাঁড়াতে হবে। পল ভাই যেটা বলেছেন, মিসবাহ ভাই তাই বলবেন। আমি আপনাদের সেলিম, আমাদের দুই ভাই এবং আমাদের দর্শক যারা শ্রোতা শুনছেন, শুনবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ। মিজু ভাই, জি শেষ মিনিট। জি জি স্যার, ওকে। নো, আই থিঙ্ক উই হ্যাভ এ ভেরি গুড ডিসকাশন, অনেক সুন্দর কথা হয়েছে। তো আমি যে জিনিসটা পল ভাইকে শুধুমাত্র আরেকটু আমার ব্যাপারে কনফিডেন্স দেওয়ার জন্য বলছি। আমি শকত ভাইকে আজকে 2 বছর যাবত বলতেছি যে শকত ভাই, এই যারা এখন এই সিনিয়র কেয়ার বা এই যে ডে কেয়ার করতেছে আর কি, আপনি লিখে রাখেন, আমি উনার বলছি লিখে রাখেন, very soon people will start going to jail. And this is what does in Brooklyn all those Orthodox Jews. And by doing that, they get money from Medicare, Medicaid, and then they contribute that to the politician never did anything to them, and that way when they get caught they go to jail. And there are many, every year 6 to 10 Jewish Orthodox people goes to jail. I know them because I am involved in Brooklyn too. But still I think Ibrahim বলেছেন ব্যাপক হারে করাপশন হচ্ছে না। করাপশন আপনি যেটা প্রিমিয়ামে গিয়ে দেখেন, আমার মনে হয় অন্যান্য স্টোরে গেলেও এরকম পাবেন। কিন্তু আমি বলি আপনার মতো যখন $2.10 চাকরি করছেন, এরকম আরো অনেক আছে, ভালো লোক আছে, ভালো লোক থাকবে। আমিও $5.88 শুরু করছি জব, সেই জব থেকে এখন I am making top 1% of American salary. The idea is very simple. Everybody will not be like you and me. So, but in the process, যাদের দরকার, যাদের নিড, তারা বেনিফিটটা পাচ্ছে। আবার এখন যদি বন্ধ করা হয়, তাহলে আসলে এইসব লোকগুলি আটকা পড়ে যাবে। আমি যেটা বলছি ওটাও সত্য, যে আমি ওয়েলফেয়ার খাই, মেডিকেড খাই এবং অন্যান্য সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে, হোম ভাউচার, হিটিং। Their children are going to good schools. They are becoming doctors. They are going Harvard, Yale, Princeton, NYU. I see them. I think it will change. But the help they need, they are getting it. And also, in New York City, we are from New York City, so it is very important. New York City has a citywide mayoral, controller, public advocate election. Then all 5 boroughs, borough president election. Then out of 51, 43 city council election. This is the time our community must be involved. ফল ভাই, আপনি হয়তো চেষ্টা করতেছিলেন, আমি করতেছি, মোর্শেদের সাথে আপনার সাথে কথা হয়েছে, মোর্শেদের সাথে আমার সাথে রীতিমতো কথা হয়, চেষ্টা করতেছি একত্র করার জন্য। একত্র হচ্ছে না, তো সেই জন্য আমরা ওয়েট করতেছি। আমি আর আপনি কিন্তু একত্র হয়ে যাচ্ছি, এটা আমি আগেও বলছিলাম আপনাকে, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে না। তবে আমার মনে হয় আমরা একটা জাজ ক্যান্ডিডেট পাচ্ছি। ভেরি সুন উইল টক টু ইউ। আই থিঙ্ক দে অলরেডি স্পোক টু ইউ। আই থিঙ্ক দ্যাট জাজ নিয়ে ইনশাল্লাহ আমরা very কঠোর ভাবে আমি মনে করতেছি, যদি আমরা সবাই যদি লেগে থাকি, we can be success. First Bangladeshi judge in New York City. There are 6 of them in New York City, South Asian, 6 of them from 5 of them from India, 1 of them from Pakistan. There is no Bangladeshi judge. I think we should get one very soon. And with that note, thank you very much, Ibrahim Bhai and Paul Bhai and Shakat Bhai. Always you are great, and our community, those who are listening. Of course,
আমার একটা সমস্যা হচ্ছে আমি ওই কথাগুলি বলতে, কারণ সারাক্ষণ তো এগুলিকে এইভাবে প্রকাশ করি, যেহেতু আমি একটা ইউনিয়নের সাথে জড়িত, সেজন্য ইংরেজিটা চলে আসে, কিন্তু এটা আমি কোনো রকম কিছু মিন করি না। আরেকটা জিনিস বলে দিচ্ছি, ইংরেজিতে কথা বলেই আমরা এখানে বহু প্লেসে বাংলা কায়েম করতেছি, কারণ আমরা যদি ইংরেজিতে না বুঝাই ওরা বুঝবে না যে বাংলার দরকার। আমি আপনাকে বলি, এই যে মেয়র আসতেছে, যদি স্কটিশ ফিঙ্গার is elected হয়, there are 400 senior centers in New York City paid by New York City, run by New York City. We told him, we are endorsing him because you will be giving those 400 senior center will be accommodating Bangladeshi culture and language related opportunities so that our people can go and can eat their respective foods, whether it is halal or kosher or vegetarian, and he promised it will happen. So this is the way, slowly, surely, to make our community go forward. Community যদি আগায় নিতে পারি, ইনশাআল্লাহ আমরা সবাই আগাইলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পল ভাই শেষ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের সত্যি আমি অত্যন্ত আনন্দিত যে ইব্রাহিম ভাই এবং মিসবাহ ভাইয়ের সঙ্গে আজকে যে এই আলোচনাগুলো হলো, খুব ফ্রুটফুল আলোচনা। এসব যারা দর্শকরা শুনছেন, আপনারা শুনছেন, আপনাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের কাছেও আমাদের এই মেসেজটা পৌঁছে দেবে না, হয়তো আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না, এই জন্য পৌঁছে দেবেন। আমি যেমন বলছি যে ওয়েলফেয়ার আর যে ফুড স্ট্যাম্প স্টপ করার পক্ষে কিন্তু আমরা নেই। দোজ পিপল হু আর নিডি, তারা যেন পায়, আমাদের বক্তব্যটা হলো তাই। ইট শুডন্ট বি স্টপড, কেন সবসময় পৃথিবীতে হ্যাভ অ্যান্ড হ্যাভ নট থেকেই যাবে। তো এই হ্যাভ অ্যান্ড হ্যাভ নটের গ্যাপটাকে আমাদেরকে কমিয়ে আনতে হবে, এটাই হবে আমাদের কাজ, যেন এদের দুইটার গ্যাপটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। আর বাঙালি পড়ালেখার জন্য কি করে তার আমি এক্সাম্পল দিই। আমি অনেক জায়গায় আমার বক্তৃতায় বলেছি যে আমরা এমন এক জাত, আমি নিজে এক্সাম্পল দিই যে আমি এক মহিলাকে দেখেছি বাংলাদেশি, হিলসাইড এভিনিউতে ডানকিন ডোনাটে চাকরি করে, ভদ্রমহিলা, কিচেনে $9 পার আওয়ার পেত। $9 পার আওয়ার পাওয়া মেয়ে, চিন্তা করে দেখ, তার নিজেরও তেমন শিক্ষা নেই, তার হাজবেন্ডও সেরকম শিক্ষা নেই। সে খান টিউটোরিয়ালে $45 পার আওয়ার দিয়ে ছেলেকে পড়ায়, যেন সে ছেলে স্পেশালাইজ স্কুলে যেতে পারে। চিন্তা করে দেখেন আমার বাঙালি মা, আই স্যালুট দ্যাট লেডি, যে আপনি নিজে $9 ঘন্টা পাচ্ছেন, আপনি $45 পার আওয়ার দিয়ে ছেলেকে খান টিউটোরিয়ালে পাঠাচ্ছেন। দেখেন আমাদের বাঙালি জাত, তো এই বাঙালি জাতকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। প্রথম জেনারেশন আমরা এরকম আছি, কেউ হয়তো অড জব করছেন, হ্যাঁ, কিন্তু এই তাদের নেক্সট জেনারেশন যেটা আসছে, যারা স্টাইভেশন, ব্রঞ্জ সায়েন্স এইসবে, যে যারা হার্ভার্ডে যাচ্ছে, ইয়েলে যাচ্ছে, আপনার কলম্বিয়ায় যাচ্ছে, প্রিন্সটনে যাচ্ছে, এইসব ইউনিভার্সিটিতে যাচ্ছে, তো আমাদের এদেরকে গাইড করলে সত্যি আমরা বাঙালি বাবা মা মানে শিক্ষার পিছনে যেভাবে খরচ করি আমরা বাপ মাকেও তা দেখে এসেছি যে আজকে বাংলাদেশে দেখেন কারা সিএসপি অফিসার হতো, কারা জাজ হতো, কৃষকের ছেলে, জাজের ছেলে কিন্তু জাজ কোনোদিন হয়নি। জাজের ছেলে যা দেখেন যে গোল্লা চলে গেছে, পড়ালেখা করেন, ম্যাট্রিক পাস করে, কিন্তু কৃষকের ছেলেই আপনার আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সিএসপি হচ্ছে। তো এই যে এই ট্রেডিশনটা, আমি শিক্ষা জানি না কিন্তু আমার ছেলেকে আমরা শিক্ষা দিয়ে উন্নতি করব, এটা যেন কন্টিনিউ করে। কিন্তু সমাজের যেসব খারাপ দিক সেটাও আমাদের দেখতে হবে। আপনার হিলসাইড এভিনিউতে এখন এমনও আড্ডা হয় যেখানে তারা ইয়াবা খায়, বাইরে গান শুনে, গার্বেজ ফেলায় 168 তাদেরকে কোনো কথা বলা যায় না, সেই রাস্তা দিয়ে কোনো ভদ্রমহিলা হাঁটতে পারে না, এরকম বখাটে ছেলেও আছে বাঙালি সমাজে। তাদের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে এরা যেন খারাপ পথে না চলে যায়। এটা তো আমাদেরই দায়িত্ব। আমাদের নেক্সট জেনারেশন কি হবে এটা আমাদের দায়িত্ব এবং আপনাদের দায়িত্ব যারা আপনার টিভির সামনে বসে আছেন। সো ধন্যবাদ শাকত ভাই, ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়া আলোচক বৃন্দ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ নাসির খান, পল ভাই, মিসবাহ ভাই এবং ইব্রাহিম আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।